তারপর পরীক্ষার সময় আমায় বলো না, তাহলেই হলো। এনিওয়ে, yeah, so I hope the screen is visible to you. Screenটা visible তো? Yes, sir. Okay. Okay, okay. দেখো, so now let's come to the diffusion of CO2 from peripheral tissue cells. আচ্ছা, তোমরা মোটামুটি এক্সামের জন্য কিন্তু প্রিপেয়ার করা শুরু করো, যে নিজেরা লিখতে হবে এরকম মাথায় রেখে নিজেদের ভাষায় লিখতে হবে, প্রিপেয়ার করা শুরু করো। ডোন্ট কপি ফ্রম ইন্টারনেট অর from books this time at least. Okay, so diffusion of carbon dioxide from peripheral tissue cells into capillaries, from the pulmonary capillaries into alveoli. এবার অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড দুটোর যে ডিরেকশন ডিফিউশনের, ঠিক আছে, এইটা কমপ্লিটলি অপোজিট আর কি। ঠিক আছে, আমরা আমরা দেখেছি লাংসে যে অ্যালভিওলি থেকে ব্লাড ক্যাপিলারিতে অক্সিজেন আসছে ফর দ্য প্রসেস অফ অক্সিজেনেশন, এবং টিস্যুতে এক্স্যাক্টলি অপোজিট হচ্ছে। সেটা হচ্ছে যে ওটা ব্লাড ক্যাপিলারিজ থেকে ডিফিউজ করে টিস্যুতে চলে যাচ্ছে। ওকে, সো কার্বন ডাই অক্সাইডটা এক্স্যাক্টলি তার উল্টো হচ্ছে। আই হোপ অল অফ ইউ নো দিস, যে ওটা টিস্যু থেকে, whether it's tissue cells or interstitial fluid, সেখান থেকে ডিফিউজ করে ক্যাপিলারিজে আসছে, এবং আলটিমেটলি ইটস ক্যারিড বাই দ্য ব্লাড, এবং ওটা লাংসে গিয়ে, ঠিক আছে, ওখান থেকে ডিফিউজ করে যে তোমার ব্লাড ক্যাপিলারিজ আছে সেখান থেকে ডিফিউজ করে অ্যালভিওলিতে চলে যাচ্ছে। দিস ইজ দ্য পাথওয়ে। কি মেসেজ করছে? আচ্ছা, এনিওয়ে, so this is the pathway. Okay, and how this entire thing is happening সেইটা একটু আমরা দেখে নেব। তার আগে একটা জিনিস আমরা বলি, যেটা লাস্ট ক্লাসেও আমি তোমাদের বলছিলাম, যে CO2 কার্বন ডাই অক্সাইড কিন্তু 20 টাইমস র্যাপিডলি ডিফিউজ করতে পারে কম্পেয়ার টু অক্সিজেন। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড কিন্তু 20 টাইমস র্যাপিডলি ডিফিউজ করতে পারে কম্পেয়ার টু অক্সিজেন। সো মিনিমাল পার্শিয়াল প্রেসারের ডিফারেন্স যদি থাকে, হ্যাঁ, still it can diffuse from higher partial pressure to lower partial pressure. ঠিক আছে, okay, so let's now see what are the differences of partial pressure in different regions so that the CO2 diffuses. Huh? The take home message here is that CO2 diffuses in the direction opposite to the direction of oxygen. Also, CO2 can diffuse much more rapidly, 20 times more rapidly. ফলে অনেক কম পার্শিয়াল প্রেসারের ডিফারেন্স কিন্তু amounts to the similar diffusion of CO2 when compared to oxygen. Let's see this. Here you see, দেখো, arterial end of capillary, মানে খুব যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই, তাহলে আর্টারি যে অক্সিজেনেটেড ব্লাডটা নিয়ে আসছে, সেই ব্লাডটা, মানে আর্টারি তো আলটিমেটলি পৌঁছে দেয় না, ইট ডিস্ট্রিবিউটস ইনটু স্মলার ক্যাপিলারিজ। সেই ব্লাড থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 40 mm হচ্ছে গিয়ে দ্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আর এই যে এইটা হচ্ছে টিস্যু, টিস্যুতে যে সেলস আছে সেখানে সেলের মধ্যে 46 mm হচ্ছে দ্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। ওকে, এন্ড এই যে টিস্যুতে যে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডস আছে সেখানে 45 mm হচ্ছে দ্য পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড। সো হোয়াট ডু উই সি? We see that from the tissue fluids carbon dioxide diffuses into the venous end of capillaries. ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে যে ধমনীতে যে রক্তটি আসছে তাতে 40 mm কার্বন ডাই অক্সাইড আছে পার্শিয়াল প্রেসারের নিরিখে। এবারে আমাদের যে টিস্যু আছে তার মধ্যে যে কোষগুলো আছে সেখানে 46 mm পার্শিয়াল প্রেসার কার্বন ডাই অক্সাইডে, এবং টিস্যুর মধ্যে যে তরল পদার্থ আছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড সেখানে 45 mm। এবার এখান থেকে যখন শিরার যে রক্ত, মানে দূষিত রক্ত বা ডিঅক্সিজেনেটেড ব্লাডে যখন ডিফিউশন হচ্ছে, ultimately this is 45, so this also becomes 45.
So it's just the opposite, that in venous blood the partial pressure of carbon dioxide is more and the partial pressure of oxygen is less compared to the arterial blood. We all know this. এবার যেটা হচ্ছে যে এবার যখন আমরা লাংসে যাচ্ছি, এই নিভা বুলু বলে ফোন করছে, কেউ কেটে দেবো? কেটে দিলাম। আচ্ছা, এবার যখন আমরা লাংসে যাচ্ছি তখন এক্স্যাক্টলি ব্যাপারটা কি হচ্ছে সেটা আমরা একটু দেখব। দেখো এইখানে আর্টারিয়াল এন্ড মানে হচ্ছে কিন্তু পালমোনারি আর্টারি, ঠিক আছে? পালমোনারি আর্টারিতে আমরা জানি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করা হয়। তাহলে পালমোনারি আর্টারিতে যে ডিঅক্সিজেনেটেড ব্লাড আছে সেখানে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার হচ্ছে 45 ml। আমাদের যে অ্যালভিওলি আছে সেখানে কার্বন ডাই অক্সাইডের পার্শিয়াল প্রেসার হচ্ছে 40 ml, ঠিক আছে, লাং অ্যালভিওলি। তাহলে কি ব্যাপারটা আলটিমেটলি দাঁড়াচ্ছে যে পালমোনারি আর্টারি দিয়ে যে ব্লাডটা এলো পালমোনারি ক্যাপিলারিতে গেল, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড অ্যালভিওলিতে ডিফিউজ করবে এবং ফাইনালি আমরা এক্সেল করে, হ্যাঁ, নিঃশ্বাস ছাড়বো, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাবে। এবং আমাদের যে পালমোনারি ভেন যে ব্লাডটা ক্যারি করছে, যেটা কিন্তু আমাদের অক্সিজেনেটেড ব্লাড, সেখানে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে 40 mm of mercury. Okay, this I hope all of you know. But তোমাদের যখন পরীক্ষায় লিখতে হবে, ইটস অলওয়েজ বেটার যে একটু ডায়াগ্রাম গ্রাফ দিয়ে লেখো, কারণ এটা তো ঠিক তোমাদের ক্লাস 12 নয়, ইউ আর নাও স্টাডিং ইন আ কলেজ, ঠিক আছে? আচ্ছা, এবারে হচ্ছে যে এই সেম জিনিসটা, বাট এখানে একটা ছোট্ট জিনিস টেক হোম মেসেজ কিন্তু তোমাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে মাত্র 5 mm ডিফারেন্স ছিল, 5 mm ডিফারেন্স ছিল between the partial pressure of carbon dioxide in the pulmonary capillary and the partial pressure of carbon dioxide in the alveoli. Still it diffuses completely. মানে এই 5 mm ডিফারেন্সের জন্য কিন্তু অ্যালভিওলি থেকে এই পালমোনারি ক্যাপিলারি থেকে অ্যালভিওলিতে ডিফিউজ করছে। হোয়াট ওয়াজ দ্য ডিফারেন্স? সো ওর ডিফিউশনটা কিন্তু অনেক র্যাপিডলি হচ্ছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। What was the difference for oxygen? অক্সিজেনের কতটা ডিফারেন্স ছিল পার্শিয়াল প্রেসারে বিটুইন পালমোনারি ক্যাপিলারি এন্ড অ্যালভিওলি? কে বলবে? স্যার 104 আর 95। ও স্যার অ্যালভিওলি 104 ছিল। হ্যাঁ 64। স্যার অ্যালভিওলি তো 104 ছিল। হ্যাঁ, আর ক্যাপিলারিতে কত ছিল? ডিফারেন্স হলো 64। স্যার ডিঅক্সিজেনেটেড ব্লাড 40 ছিল। ডিফারেন্স হলো 64, অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, যে ওটা 105 104 আর 95 বলছো ওটা অন্য। 105টা হচ্ছে গিয়ে তোমার অক্সিজেনেশনের পর ব্লাডটার হলো, কিন্তু আমরা জানি যে কিছু শান্টেড ব্লাড ফ্লো আছে যেটা কিন্তু ডিঅক্সিজেনেটেড, ফলে লেফট হার্টে অক্সিজেনেটেড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন মিশে যাচ্ছে তখন ওই 104টা 95 হয়ে যাচ্ছে। 2% of the blood which is involved in pulmonary circulation, মানে যে লাংসের টিস্যুদেরকে বেসিক্যালি অক্সিজেন প্রোভাইড করছে বা খাবার দাবার দিচ্ছে, তার কিন্তু অক্সিজেনেশন হচ্ছে না, সেখানে পার্শিয়াল প্রেসারটা কিন্তু 40ই থেকে যাচ্ছে। মানে সেই 40 mm এর ব্লাডটা যখন 104 mm এর ব্লাডের সঙ্গে লেফট হার্টে মিশছে তখন 104 mm এর ব্লাডে পার্শিয়াল প্রেসার 95 হয়ে যাচ্ছে। দ্যাটস আ ডিফারেন্ট থিং। আর এই ডিফারেন্স ইন পার্শিয়াল প্রেসার ইন পালমোনারি ক্যাপিলারি and in alveoli is a different issue. Okay, so দেখো এইখানে যেটা ব্যাপারটা হচ্ছে যে এখানে আমাদের আর বেশি সেইভাবে কিছু দেখার নেই। আমরা এবার দেখছি যে রোল অফ হিমোগ্লোবিন ইন অক্সিজেন ট্রান্সপোর্ট। অক্সিজেন ট্রান্সপোর্টে হিমোগ্লোবিনের ভূমিকাটা কি আমরা জানি, সবাই জানি যে হিমোগ্লোবিন সংক্রান্ত বিভিন্ন যদি অসুখ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন ক্যারি হয় না ঠিক মতো। ওকে, অক্সিজেন কিন্তু ঠিক মতো ক্যারি হয় না। দেয়ার আর ডিফারেন্ট ডিজিজেস, ওকে, যেখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখতে পাই যে হিমোগ্লোবিন সংক্রান্ত কিছু অসুখ
খুব প্রিডমিনেন্ট হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, যেখানে একটা পয়েন্ট মিউটেশন থাকে আর কি তোমার হিমোগ্লোবিনের বিটা গ্লোবিন যে চেনটা আছে, পেপটাইড ফসফেটাইড চেনটা আছে, সেখানে 6 পজিশনে there is a point mutation which leads to a change in the amino acid. ওকে, তো যার জন্য কিন্তু হিমোগ্লোবিনটা অ্যাবনর্মাল তৈরি হয়। নিভা ফোন এসছে, যার জন্য কিন্তু হিমোগ্লোবিনটা অ্যাবনর্মাল তৈরি হয়, and there is a sickling in the shape of RBC, মানে কাস্তের মতো RBC তৈরি হয়। So in thalassemia also you will see যে fetal hemoglobin exist করে যায়। So there are certain issues there are যখনই হিমোগ্লোবিনে কোনো মিউটেশন হলো, যেটা আমরা সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখতে পাই, সো সিকল শেপ আরবিসি সেখানে তৈরি হলো, and they have much less ability to carry oxygen. It specifies that hemoglobin is very important for oxygen transport also. আমি যেটা বলতে চাইছি, in case of thalassemia, though it's a autosomal recessive disease, okay, like sickle cell anemia, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও হিমোগ্লোবিন মলিকিউল যে যে নর্মাল একটা অ্যাডাল্টে যে হিমোগ্লোবিন মলিকিউল ফর্মেশন হয়, থ্যালাসেমিয়ায় কিন্তু সেটা হয় না, অ্যাবনর্মাল হিমোগ্লোবিন থাকে। এনিওয়ে, so 97% of the oxygen is carried in chemical combination with hemoglobin in red blood cells. ঠিক আছে, মানে টোটাল 97% অক্সিজেন কিন্তু হিমোগ্লোবিনের সাথে কম্বাইন্ড হই রেড ব্লাড সেলসে ক্যারি হয়। আমি জানি না তোমাদের মধ্যে there could be person within you, তোমাদের মধ্যে অনেকে থাকতে পারো যাদের হিমোগ্লোবিন কম, এরকম কেউ আছে তোমাদের মধ্যে যার হিমোগ্লোবিন কম? হ্যাঁ স্যার, আমার এটা আগে একটা প্রবলেম ছিল, এখন তো একটু ঠিক হয়েছে, মানে নর্মালের দিকে এসছে। আচ্ছা, হিমোগ্লোবিনটা আগে কম ছিল, এখন বেড়ে গেছে? মানে এটা সাধারণত হ্যাঁ দেখা মানে যায় না কিন্তু। না, বেড়ে গেছে বলতে আমি মানে ডক্টর আমাকে মানে সব ফ্রুটস টুটস, মানে বেড়ে গেছে বলতে খুব একটা রাইস করেনি, তবে এই ফ্রুটস টুটস খেয়ে এসব খেয়ে মানে একটু ব্যাপারটা কাছাকাছি এসছে নর্মালি, মানে খুব একটা রাইস করেনি, মানে এই 1 পয়েন্ট খানিক বেড়েছে এরকম। 1 তো অনেকটাই বেড়েছে। তোমার কত এখন হিমোগ্লোবিন? আমার আগে 8 পয়েন্ট সামথিং ছিল, সেটা এখন 9 পয়েন্ট কি 10 এর কাছাকাছি এসছে, সেটাও কম যদিও আমার আচ্ছা আচ্ছা যথেষ্টই আচ্ছা। কম। তো এই ধরনের কেসে দেখবে আমাদের ডেন্টাল ম্যাডামেরও হিমোগ্লোবিন কম। কেস যেগুলো হয় দেখবে যে এখন যদি সিঁড়ি উঠতে হয়, হ্যাঁ, বা কোনো স্ট্রেনার্স কাজ করতে হয়, তাহলে কিন্তু এরা খুব হাঁপিয়ে যায়। ইনস্পাইট অফ দ্য ফ্যাক্ট যে মেবি হয়তো একজনের খুব ভালো চেহারা, ঠিক আছে, বাট ইফ ইউ হ্যাভ টু ডু আ স্ট্রেনার্স জব, যেখানে there is a consumption of এটিপি কনজাম্পশন অনেক, সেখানে কিন্তু যাদের এই ধরনের হিমোগ্লোবিনের একটু সমস্যা থাকে আর কি, এই সমস্যাগুলো কিন্তু মহিলাদেরই বেশি থাকে। ঠিক আছে, মানে ইট কুড বি মেনি থিং, এটা যে শুধু হিমোগ্লোবিন রিলেটেড তা নয়, মানে ও ও ও যেটা বলছে, ঠিক আছে, ইট কুড বি যে একটা বিভিন্ন ধরনের অ্যানিমিয়া হতে পারে, মানে ইট কুড বি যে আরবিসি প্রপারলি ফর্মেশন হচ্ছে না, ঠিক আছে, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কি বলবো প্রিডমিনেন্ট কজেস অফ অ্যানিমিয়া, যে প্রপার আরবিসি ফর্মেশন হচ্ছে না, তো অবভিয়াসলি হিমোগ্লোবিনও তাতে কম থাকছে, এবং যার জন্য কিন্তু অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা যদি কম থাকে, ঠিক আছে, অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিটা যদি কম থাকে, মানে যেহেতু হিমোগ্লোবিন নেই প্রপার, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় খুব, যে মানুষের কিন্তু এনার্জি থাকে না, একটুতেই মানুষ হাঁপিয়ে পড়ে, হ্যাঁ, এবং হাঁপ হচ্ছে যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হয় কারণ আমাদের আলটিমেটলি যে মাসল ফাংশনিং এর জন্য, বা দ্য ফাংশনিং অফ আওয়ার মাসল, we need a lot of ATP, আমাদের কিন্তু অনেকটা এটিপি প্রয়োজন। সেই এটিপিটা কিভাবে তৈরি হবে, সেই এটিপিটা তৈরি হবে কিভাবে আমরা জানি, এবং তার যে মেন আগুনটা, যেটা আমি বলেছিলাম, গ্লুকোজ যদি চালটা হয়, তাহলে আগুনটা তো দরকার ভাত রান্নার জন্য, আগুনটা হচ্ছে কিন্তু অক্সিজেন। তো দ্য টেক হোম মেসেজ হিয়ার ইজ, যেটা একটু পরে আমরা গ্রাফে দেখবো,
এই যে অক্সিজেন কনজাম্পশনটা, this is predominantly guided by the conversion of ADP into ATP. Okay, this is predominantly guided by the conversion of ADP into ATP. ATP যে ATP তে conversion হচ্ছে, that predominantly guides the consumption of oxygen by the tissue. Okay, so এই যে transport whatever হচ্ছে, but the release of oxygen from hemoglobin, the release of oxygen from hemoglobin, this entire thing is guided by the conversion of ADP, the rate of conversion of ADP into ATP. ADP ATP তে কি রেটে কনভার্ট করছে সেইটার দ্বারা কিন্তু গাইডেড হচ্ছে যে কতটা আর কি তোমার অক্সিজেন রিলিজ হবে ইন দ্য টিস্যু এবং কি রেটে অক্সিজেন ট্রান্সপোর্টেড হবে ইন দ্য টিস্যু। হ্যাভিং সেড দ্যাট, যাদের হিমোগ্লোবিন খুব বেশি তাদেরও কিন্তু একটু সমস্যা হয়, দ্য পিপল লাইক মি, যাদের হিমোগ্লোবিন হচ্ছে অলমোস্ট 16, ঠিক আছে, 14.5 এটাকে আমরা বলি it's absolutely normal for males. For females it could be a little bit less, like 13.4 or something, but if it is more than 14.5 মানে 100% এর বেশি, যে আমরা যেটাকে 100% লেভেল বলি তার থেকে বেশি স্যাচুরেশন হলে you have problems, so we'll discuss about it, ঠিক আছে। এবং এটাও দেখা যাচ্ছে যে 3% of oxygen is transported in dissolved state, মানে প্লাজমাতে কিন্তু dissolved থাকে অক্সিজেন। একটা জিনিস তোমরা মাথায় রাখবে যে বেসিক্যালি the biggest source of oxygen, আমরা যদি পুরো আর্থে দেখতে চাই, can anybody tell me what is the biggest source of oxygen? অক্সিজেনের সবথেকে বড় সোর্স কি আমাদের আর্থে? কে বলবে? ওশিয়ান ওয়াটার বডিজ। ওশান ওয়াটার বডি। আর কারোর কোনো অ্যান্সার? কার আনসার অ্যামাজনের জঙ্গল? হ্যাঁ, আর কারোর কোনো আনসার নেই? একজন বললো ওয়াটার ওশান বা ওয়াটার বডিজ, আর কারোর কোনো মতামত নেই এই ব্যাপারে? স্যার অ্যামাজন আছে, অ্যামাজনের 4% অক্সিজেন ওখান থেকে গোটা ওয়ার্ল্ডে 20% হ্যাঁ, the 20% lungs of the 20%। world। হ্যাঁ, আচ্ছা, এবার কেউ বলতে পারে বহরমপুর স্কয়ার, ঠিক আছে? নো, the right answer is definitely যেটা প্রথমে দিয়েছিল, it's definitely the oceans or the water bodies. That's the biggest reserve of oxygen. কারণ ওশান বা যে কোনো ওয়াটারে কিন্তু অক্সিজেন মারাত্মকভাবে ডিজলভড অবস্থায় থাকে। তোমরা দেখবে অ্যাকুয়াটিক অর্গানিজমস যারা, তাদের কিন্তু অত ডেভেলপড কোনো রেসপিরেটরি বা সার্কুলেটরি সিস্টেমও নেই, কিন্তু স্টিল তাদের কিন্তু কোনো এনার্জি ডেফিসিট কখনো হয় না। কেন হয় না? কারণ অক্সিজেন মারাত্মক রকমের অ্যাবান্ডেন্ট, ঠিক আছে? যে কোনো অ্যাকুয়াটিক ইকোসিস্টেমে অক্সিজেন কিন্তু মারাত্মক অ্যাবান্ডেন্ট, কারণ অক্সিজেন কিন্তু ডিজলভ থাকতে পারে জলে খুব ভালো, ঠিক আছে? আর আমাদের প্লাজমায় কি আছে? ব্লাড প্লাজমায় কি আছে? ব্লাড প্লাজমার বেশি শতাংশটাই কি? 99% জল আছে। 99টা একটু বেশি হয়ে গেল, 99টা একটু বেশি হয়ে গেল, 99% জল নেই। কাম অন, ব্লাড প্লাজমায় 99% জল, এইটা একটু স্যার 92%। হ্যাঁ 90% 92%। এক্স্যাক্টলি, কারণ এখানে তুমি ভাবো প্রোটিন গুলোও তো আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, তারপর আয়ন্স আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট ইত্যাদি, তারপর তোমার ডিফারেন্ট লিপিডস আছে, গ্লুকোজ আছে, অ্যামিনো অ্যাসিডস আছে, হ্যাঁ, বিভিন্ন ফ্যাক্টরস আছে। তো 99টা বেশি, বাট ইয়া 92 to 93% ডেফিনেটলি, 90 to 92% ওয়াটার। হোয়াটএভার, এই যে এতটা জল আছে, এবার এতে কিন্তু অনেকটাই অক্সিজেন ডিজলভ থাকে। ওকে, সো একটা ডিজলভ স্টেটে অক্সিজেন অবশ্যই তুমি যেখানে যেখানে ব্লাড যাচ্ছে ও ক্যারি করে নিয়ে চলে যাচ্ছে, বাট প্রিডমিনেন্টলি, হ্যাঁ, এই যে
টিস্যুকে অক্সিজেন দেওয়ার যে ব্যাপারটা, দিস ইজ মিডিয়েটেড বাই হিমোগ্লোবিন। হাউ উই উইল সে, ঠিক আছে। ফার্স্ট অফ অল একটা জিনিস আমাদেরকে খুব ইম্পর্টেন্টলি বুঝতে হবে। আমি এখানে হিমোগ্লোবিন স্ট্রাকচার তোমাদের যে নোট দিয়েছি তোমরা দেখেছো, পড়ে নিয়েছো, তো ইটস ফাইন। আমি ওটা তোমরা ক্লাস 12-এও পড়েছো, আমি দ্বিতীয়বার আর যেতে চাইছি না। যে দুটো চেন আছে, অ্যালফা আর বিটা, অ্যালফা গ্লোবিন দুটো আছে, বিটা গ্লোবিন দুটো আছে, মানে টোটাল 4টে পলিপেপটাইড চেন, দুটো অ্যালফা গ্লোবিন চেন, দুটো বিটা গ্লোবিন চেন। আর কি আছে? আর আছে গিয়ে হচ্ছে দেয়ার ইজ আ পরফাইরিন রিং, যার মাঝখানে আয়রন আছে। হ্যাঁ, এই যে পরফাইরিন রিংটা আছে, এতে 4টে পাইরল গ্রুপ আছে, ঠিক আছে। 4টে পাইরল গ্রুপ দিয়ে একটা পরফাইরিন রিং তৈরি হচ্ছে, যার মাঝখানে আয়রন আছে এবং দুটো অ্যালফা গ্লোবিন চেন আছে, দুটো বিটা গ্লোবিন চেন আছে। ফাইন। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে এই যে অক্সিজেনের সঙ্গে যে হিমোগ্লোবিন কমপ্লেক্সটা তৈরি করছে, দিস ইজ কাইন্ড অফ আ কোঅর্ডিনেশন বন্ড, ওকে, যার জন্য দিস ইজ হাইলি রিভার্সেবল, ঠিক আছে। অক্সিজেন মলিকিউল কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি করে না। উই নো যে কোভ্যালেন্ট বন্ড কিন্তু মেক করা যতটা ডিফিকাল্ট, ব্রেক করা ততটা ডিফিকাল্ট, ঠিক আছে। মেক করা যতটা ডিফিকাল্ট, ব্রেক করা ততটা ডিফিকাল্ট। তো অক্সিজেন কিন্তু কোনো কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে না, ইটস জাস্ট আ কোঅর্ডিনেশন bond that exists between the this porphyrin ring এর যে আয়রন আছে and the oxygen, okay, যার জন্য this is highly reversible। এবার এই রিভার্সেবল ব্যাপারটা কিন্তু খুব দরকার। Why this reversibility is important? Because this reversibility allows the binding of oxygen with hemoglobin in the pulmonary capillaries and the release of oxygen from hemoglobin in the tissue. So this is reversibility. Reversibility is very important because it allows the binding of oxygen with hemoglobin in the pulmonary capillaries and the release in the tissues। এই ব্যাপারগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। তাহলে এই ধরনের রিভার্সিবিলিটি যদি থাকতে হয়, ডেফিনেটলি we will not go for a covalent bond, ওকে। নাও এইবারে যেটা ব্যাপার হচ্ছে যে খুব সহজভাবে যদি আমরা বুঝতে চাই, তাহলে হচ্ছে যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হাই হচ্ছে, তখন কি হচ্ছে? অক্সিজেন হিমোগ্লোবিনকে বাইন্ড করছে। যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন হাই হচ্ছে, দেন অক্সিজেন বাইন্ডস উইথ হিমোগ্লোবিন টু ফর্ম অক্সিহিমোগ্লোবিন, ঠিক আছে। আমি কিন্তু তোমাদেরকে রেকমেন্ড করব যে আমি যে বইয়ের জেরক্সটা দিয়েছি সেটা কিন্তু পড়ো। এটা হচ্ছে জাস্ট আমি তোমাদের অ্যাডিশনালি পড়াচ্ছি, বাট দ্যাটস দ্য বেস মেটেরিয়াল। ওটা কিন্তু বেস মেটেরিয়াল, ওটা কিন্তু পড়াটা অ্যাবসলিউটলি এসেনশিয়াল, ঠিক আছে। তো এই forms oxyhemoglobin again in the tissues, what happens যে oxygen dissociates from hemoglobin, okay, so this deoxygenation of hemoglobin কখন হচ্ছে? যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যাচ্ছে। যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যাচ্ছে, ঠিক আছে, তখন কি হচ্ছে? অক্সিজেন ইজ রিলিজড ফ্রম হিমোগ্লোবিন, যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যাচ্ছে। নেক্সট আমাদের যেটা দুটো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসছে যে কোন সিচুয়েশনে এটা হচ্ছে। 1 নম্বর যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যাচ্ছে। দ্বিতীয় হচ্ছে ইজ দেয়ার এনিথিং হুইচ tells us that at what partial pressure of oxygen how much percentage of hemoglobin will be saturated with oxygen? At what partial pressure of oxygen how much percentage of hemoglobin will be saturated by oxygen? So this is called oxygen hemoglobin dissociation curve। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি the very important curve, oxygen hemoglobin dissociation curve। এই কার্ভটায় আমরা দেখতে পাচ্ছি y অ্যাক্সিসে আছে হিমোগ্লোবিন স্যাচুরেশন আর x অ্যাক্সিসে আছে the partial pressure of oxygen in blood।
তাহলে দেখা যাচ্ছে যে যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন ইন ব্লাড ইজ ভেরি হাই, ঠিক আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে এই যে অক্সিজেনেটেড ব্লাড যেটা লাং কে লিভ করছে, তখন কি হচ্ছে, তখন কিন্তু হিমোগ্লোবিনের পার্সেন্টেজ স্যাচুরেশন উইথ অক্সিজেনও বেড়ে যাচ্ছে। মানে সহজ ভাষায় যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি, তখন হিমোগ্লোবিন কিন্তু খুব রেডিলি অক্সিজেনকে বাইন্ড করছে। আবার এইখানে যদি আমরা টিস্যু সিনারিওতে দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কমে যাচ্ছে, এই 40-40 লেভেলে চলে যাচ্ছে, তখন কিন্তু পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন with oxygen that also reduces simultaneously. Okay, so the curve, মানে this oxygen hemoglobin dissociation curve demonstrate a progressive increase in the percentage of hemoglobin bound with oxygen as partial pressure of oxygen increases. এইটাকে যেটা বলছি, যেটা আমাদের y axis এ আছে, this is the percent saturation of hemoglobin. ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এইবার এই কার্ভটা যখন রাইটে শিফট করছে, যখন রাইটে শিফট করছে, তখন কিন্তু এই যে কনসেপ্টটা আমরা বুঝলাম, দ্য পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, দ্য পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন, ঠিক আছে, এই কার্ভটা যখন রাইটে শিফট করছে, তখন কি হচ্ছে, দ্য পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন ডিক্রিজেস। আবার এই কার্ভটা যখন লেফটে শিফট করছে, তখন কি হচ্ছে, দ্য পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন ইনক্রিজেস। এই ব্যাপারটা কি কারোর বুঝতে কোনো ডাউট হচ্ছে? তাহলে আমাকে জিজ্ঞেস করো। আর দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। যখন এই কার্ভটা লেফটে শিফট করছে, এই রাইটে শিফট করছে, তখন কি হচ্ছে, রাইটে যখন শিফট করছে, দ্য পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন ডিক্রিজেস। দেখো, ফর আ পার্টিকুলার পার্শিয়াল প্রেশার হিয়ার, এখানে কিন্তু পার্সেন্ট স্যাচুরেশনটা কমে গেছে, ঠিক আছে। at 7.2 তে আমি তোমাদের একটা কথা বলছি, 50 পার্শিয়াল প্রেশারে যে পার্সেন্ট স্যাচুরেশন রয়েছে হিমোগ্লোবিনের, 7.4 এ কিন্তু দেখা যাচ্ছে সেই 50 পার্শিয়াল প্রেশারে পার্সেন্ট স্যাচুরেশনটা কিন্তু হিমোগ্লোবিনের অনেক বেশি রয়েছে। তার মানে কার্ভটা যদি বাঁ দিকে যায়, তাহলে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, অক্সিজেন রিলিজ হয়ে যাচ্ছে। কার্ভটা যদি ডান দিকে যায়, তার মানে হিমোগ্লোবিন আরো বেশি অক্সিজেনকে বাইন্ড করছে। ওকে, এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কার্ভটা বাঁ দিকে যাচ্ছে মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, কার্ভটা ডান দিকে যাচ্ছে মানে, আই এম ভেরি সরি, কার্ভটা রাইট মানে ডান দিকে যাচ্ছে মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, কার্ভটা ডান দিকে যাচ্ছে মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিচ্ছে, কার্ভটা বাঁ দিকে যাচ্ছে মানে হিমোগ্লোবিন অক্সিজেনকে আরো স্ট্রংলি বাইন্ড করছে। রাইট শিফট হলে hemoglobin is releasing oxygen, or the percent saturation of hemoglobin with oxygen decreases. Now, when there is a right shift, and why should there be a right shift? দেখো, right shift is very important, কারণ at the end of the day, হিমোগ্লোবিনের সাথে বাউন্ড অবস্থায় অক্সিজেন আমাদের শরীরে ঘোরাফেরা করুক, সেটা তো আমাদের উদ্দেশ্য নয়। কখনোই আমাদের উদ্দেশ্য নয় যে হিমোগ্লোবিনের সাথে বাউন্ড অবস্থায় অক্সিজেন আমাদের শরীরে ঘোরাফেরা করুক। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে হিমোগ্লোবিন অক্সিজেনটাকে ক্যারি করে নিয়ে যাক এবং টিস্যুতে সেটাকে রিলিজ করে দিক, ঠিক আছে। সো দিস রাইট শিফট এনশিওরস দ্য রিলিজ অফ অক্সিজেন ফ্রম হিমোগ্লোবিন। সিমালটেনিয়াসলি যেটা হচ্ছে, ইন অপোজিট কন্ডিশন, যে কন্ডিশনে রাইট শিফট হয়, কোন কন্ডিশনে রাইট শিফট হয় আমরা এক্ষুনি আসবো। ইন অপোজিট কন্ডিশন কি হবে? ইন অপোজিট কন্ডিশন ইট ইজ এনশিওর যে নাও ইন লাং অ্যালভিওলি থেকে হিমোগ্লোবিনটা যখন পালমোনারি ক্যাপিলারিজে আসছে, এই অক্সিজেনটা যখন পালমোনারি ক্যাপিলারিজে আসছে, হিমোগ্লোবিন ইজ এবল টু বাইন্ড। লাং অ্যালভিওলি থেকে অক্সিজেনটা যখন পালমোনারি ক্যাপিলারিতে আসছে, hemoglobin is capable of binding in opposite conditions. তাহলে রাইট শিফট কখন হচ্ছে? রাইট শিফট হচ্ছে whenever there is a increase in hydrogen ion concentration, that is a decrease in pH. Increase in hydrogen ion concentration মানে হচ্ছে decrease in pH.
পিএইচ যখন 7.4 হচ্ছে তখন যেরকম আমরা কিন্তু অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ দেখছি, পিএইচটা যেই 7.2 হচ্ছে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা কিন্তু ডান দিকে শিফট করে যাচ্ছে। ওকে, সো হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়লে কিন্তু অক্সিজেন কে রিলিজ করে দিচ্ছে হিমোগ্লোবিন। মাথায় এটা ঢুকিয়ে নাও, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন কিন্তু বাড়লে অক্সিজেনকে কিন্তু রিলিজ করে দিচ্ছে হিমোগ্লোবিন। আর কি, ইনক্রিজ CO2। যদি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ে তখনও কি হবে না, অক্সিজেনকে কিন্তু রিলিজ করে দেবে হিমোগ্লোবিন। ঠিক আছে, যদি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়ে তখনও কিন্তু অক্সিজেনকে রিলিজ করে দেবে হিমোগ্লোবিন। তাহলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়লে অক্সি হিমোগ্লোবিন যেটা আছে it will form HHB or reduced hemoglobin. অক্সি হিমোগ্লোবিন যেটা আছে it will form HHB or reduced hemoglobin। ঠিক আছে, ওটা রিডিউসড হিমোগ্লোবিন তৈরি করবে and it will release the oxygen. সিমিলারলি কার্বন ডাই অক্সাইডের কনসেন্ট্রেশন বাড়লেও ওটা অক্সিজেনকে রিলিজ করে দেবে। আর কি, টেম্পারেচার যদি বাড়ে, whenever there is an increase in the temperature then also oxygen will be released from hemoglobin. আর যখন আমাদের বিসফসফোগ্লিসারেট, I would strongly recommend you to go once through this glycolysis process। ঠিক আছে, সেখানে তোমরা দেখতে পাবে যে বিসফসফোগ্লিসারেট তৈরি হয়। So whenever there is an increase in the concentration of BPG বা বিসফসফোগ্লিসারেট, তখনও কিন্তু আমরা দেখবো যে there is a right shift in the অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ, মানে অক্সিজেনকে কিন্তু রিলিজ করে দিচ্ছে ইয়ে হচ্ছে হিমোগ্লোবিন। ওকে, সো এবার আমরা দেখছি যে এই কন্ডিশনস গুলো কখন স্যাটিসফাইড হবে, মানে when there will be an increase in hydrogen ion concentration or CO2 concentration। ঠিক আছে, এই যে বোর এফেক্ট। Now what is Bohr effect? The shift of the curve to the right in response to increase in blood CO2 and hydrogen ion। ঠিক আছে, এবার দেখা যায় এটার সিগনিফিকেন্সটা কি। একটা হচ্ছে রিলিজ অফ অক্সিজেন ফ্রম দ্য ব্লাড ইন দ্য টিস্যু, যেটা তোমাদের বলছিলাম। ঠিক আছে, তাহলে বোর এফেক্টে কি হচ্ছে, দেখা যাচ্ছে একটা রাইট শিফট হচ্ছে ইন রেসপন্স টু দ্য ইনক্রিজ blood carbon dioxide and hydrogen ion concentration। Also, as a corollary of this effect, what we can see is there is an enhanced oxygenation of blood in the lung। মানে এই কন্ডিশন গুলো যদি রিভার্সড হয়ে যায়, যে কন্ডিশন গুলো রাইট শিফটের জন্য রেসপন্সিবল ছিল, এই কন্ডিশন গুলো যদি রিভার্সড হয়ে যায় তখন আবার আমরা কি দেখতে পাবো, যে না, opposite thing is happening, more and more oxygenation of the blood is happening in the lungs। Now all of us know this, in the tissues during the process of metabolism, ঠিক আছে, যেখানে অক্সিজেন কনজিউম হচ্ছে and carbon dioxide is getting produced। ঠিক আছে, আমরা জানি গ্লাইকোলাইসিস স্টেপ সাইকেল, so গ্লুকোজটা ভাঙছে and carbon dioxide is getting produced। Now this carbon dioxide increases, তাহলে টিস্যুতে কি হবে, আলটিমেটলি অক্সিজেন, যেহেতু কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনকে রিলিজ করে দেবে। আরেকটা কি এফেক্ট হবে, আরেকটা এফেক্ট হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড সে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি থাকবে না, কার্বন ডাই অক্সাইড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে কার্বনিক অ্যাসিড তৈরি করবে। নাও কার্বনিক অ্যাসিড যখন তৈরি হবে H2CO3, it will dissociate into H plus plus HCO3 minus। আমরা সবাই জানি it will dissociate into H plus and HCO3 minus। তাহলে এখানে কি হলো, অ্যাসিড তৈরি হলো, পিএইচ কমলো, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বাড়লো, again more and more of oxygen will be liberated from the hemoglobin। Okay, again more and more of the oxygen will be liberated from the hemoglobin। You see the effect, carbon dioxide বাড়লো, মেটাবলিজমের রেট বাড়লো, কার্বন ডাই অক্সাইড বাড়লো, হ্যাঁ, obviously oxygen রিলিজ হতে শুরু করলো। That's required also, কারণ টিস্যুতে হিমোগ্লোবিনের থেকে অক্সিজেন রিলিজ না হলে অক্সিজেনটা অত দূর আনার দরকার ছিল। Again the pH decreases, H plus ion concentration increases, অ্যাসিড বাড়ছে, pH কমছে, H plus ion concentration increase হচ্ছে due to the formation of carbonic acid। ওকে, তাতে কি হচ্ছে, again there is a right shift, right and downward shift। Okay,
জাস্ট এর অপোজিট এফেক্টটা আমরা দেখতে পাচ্ছি যে লাংয়ে কি হচ্ছে, দেখো জাস্ট এর অপোজিট এফেক্টটা, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড ডিফিউজ করে চলে যাচ্ছে। তো কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে গেল, মানে পালমোনারি ক্যাপিলারি থেকে অ্যালভিওলিতে চলে গেল। কার্বন ডাই অক্সাইডের মাত্রা কমে গেল। কার্বন ডাই অক্সাইডের মাত্রা যদি কমে যায়, অবভিয়াসলি কি হবে না, তোমার ব্লাডটা যেটা আছে সেখানে হিমোগ্লোবিন আরো বেশি মাত্রায় কিন্তু বাইন্ড করতে পারবে অক্সিজেনকে। দেয়ার ইজ দ্য লেফট শিফট, লেফটের দিকে কিন্তু শিফট হবে। ওকে, আর নেক্সট আরেকটা কি হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যেই ডিফিউজ করে যাচ্ছে ব্লাড ক্যাপিলারি থেকে অ্যালভিওলিতে, অবভিয়াসলি তখন কি হচ্ছে, ওই যে একটা কার্বনিক অ্যাসিড তৈরি হয়েছিল, দ্যাটস ইন আ রিভার্সিবল ইকুইলিব্রিয়াম, H2O plus CO2 forms H2CO3. Again H2CO3 dissociate into H plus and H2O3 minus. কার্বন ডাই অক্সাইড যেই ডিসোসিয়েট করে গেল খুব সহজ ভাবে, কার্বনিক অ্যাসিডের মাত্রাও কমে গেল। এই কার্বন ডাই অক্সাইড যেই বেরিয়ে গেল, মানে লাং ক্যাপিলারি থেকে, এই লাং ক্যাপিলারি থেকে বা পালমোনারি ক্যাপিলারি থেকে, সরি লাং অ্যালভিওলি দিয়ে যেই বেরিয়ে গেল, একটা হচ্ছে ব্লাডে কার্বন ডাই অক্সাইডের লেভেল কমবে যখন পালমোনারি ক্যাপিলারি থেকে লাং অ্যালভিওলি দিয়ে বেরিয়ে গেল, ব্লাডে কার্বন ডাই অক্সাইডের লেভেল কমলো। দ্বিতীয় কি হচ্ছে, কার্বন ডাই অক্সাইডের লেভেল কমার জন্য কার্বনিক অ্যাসিডটাও লেভেলটাও কমছে, H প্লাস আয়নেরও লেভেল কমছে। তার মানে নাও দা পিএইচ যে ডিক্রিজ করে যাচ্ছিল সেই কন্ডিশনটা রিভার্স হচ্ছে, অ্যাসিডিক কন্ডিশন থাকছে না। So in both these conditions, the ability of hemoglobin to bind to the oxygen increases, মানে percentage saturation of hemoglobin with oxygen increases because there is a decrease in carbon dioxide concentration in the lungs as it is exhaled from the lungs, মানে পালমোনারি ক্যাপিলারি থেকে লাংসে কি এক্সেলড হয়ে গেল। আরেকটা কি হলো যে দ্বিতীয় হচ্ছে কার্বন ডাই অক্সাইড কমে যাওয়ার জন্য কিন্তু কার্বনিক অ্যাসিড কমে গেল এবং পিএইচটা বাড়লো। ওকে, অ্যাসিডিক কন্ডিশন আর থাকছে না, তাহলে সেটাও কিন্তু পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, উই এন্ড হিয়ার টুডে। আমরা কালকে আবার মিট করব এই 8:30টার সময়, আমরা আগামীকাল আবার মিট করব। টুডে উই এন্ড হিয়ার।